আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। তো আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। ছাত্রছাত্রীর কাছে এই অধ্যায়টা সবসময় একটু কঠিন মনে হয়। তো ত্রিকোণমিতি আজকে আমাদের লেকচার অন। আমরা ত্রিকোণমিতির একদম বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু আমরা শিখব। তো আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটু দেখি। ত্রিকোণমিতি শব্দের উৎপত্তি, বাহু ও কোণের সম্পর্ক, প্রাচীনকালের বাস্তব প্রয়োগ, কোণ প্রকাশের ৬টি গ্রিক বর্ণ। আজকের টপিকসে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। ১, ২, ৩, ৪, ৫। আমরা যদি এর বেসিক থেকে একদম শুরু না করি তখনই আসলে বিষয়টা আমাদের কাছে ঘোলাটে এবং কঠিন মনে হয়। তো আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু আসলে কভার করার চেষ্টা করব। তো পরবর্তী স্লাইডে দেখি ত্রিকোণমিতি শিখলে আসলে লাভটা কি, বাস্তব জীবনের প্রয়োগ কি। ত্রিকোণমিতি শিখলে আমরা গাছে না উঠেই কিভাবে বিশাল গাছের উচ্চতা মাপা যায় সে বিষয়টা জানতে পারবো। নদীর তীরে বসেই কিভাবে নদী পার না হয়ে নদীর প্রস্থ মাপা যায় সে বিষয়টা সম্পর্কে জানতে পারবো। আমরা আস্তে আস্তে এই বিষয় সম্পর্কে জানবো। তো প্রথমেই নজর দিই ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমিতি। এটা একটা গ্রিক শব্দ। এই শব্দটার আসলে মানে কি? প্রথমে লক্ষ্য করি এর নামের দিকে, ত্রিকোণমিতি অথবা ট্রাইগোনোমেট্রি। এটা দ্বারা আসলে কি বোঝায়? কোনো একটা শব্দ মানে যদি আমরা ভালো করে বুঝতে চাই তাহলে আমাদের উচিত হচ্ছে সেটাকে ভেঙে ফেলা। ট্রাইগোনোমেট্রি এটা একটা গ্রিক শব্দ। ট্রাই শব্দের অর্থ হচ্ছে ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন, গণ শব্দের অর্থ হচ্ছে ধার বা কোণ, এবং মিত্রি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি শব্দের অর্থ আমরা পাই তিন ধার বা কোণের পরিমাপ, অর্থাৎ ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা। তো এটাই হচ্ছে ত্রিকোণমিতির মূল কাজ। তো ত্রিকোণমিতির মাধ্যমেই আসলে প্রাচীনকালে মানুষ নদীর তীরে বসে নদী পার না হয়ে নদীর প্রস্থ মেপেছিল। আপনারা এই চিত্রে স্লাইডে দেখতে পাচ্ছেন। আবার গাছে না উঠেই গাছের মগ ডাল পর্যন্ত উচ্চতা কত তা তারা মেপে ফেলেছিল। তো আমরা ধাপে ধাপে সব বিষয় নিয়ে আসলে জানবো, শিখবো। এখন মূল লক্ষ্য হচ্ছে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যকার নিবিড় সম্পর্ক উদ্ঘাটন করা। এই যে হচ্ছে ত্রিভুজের কোণ এবং এটা হচ্ছে ত্রিভুজের এই যে বাহু। এই কোণ আর বাহুর মধ্যে সম্পর্ক, এটা আসলে আমাদের আগে ত্রিকোণমিতি করার আগে ভালোভাবে বুঝতে হবে। তো এই চিত্রটার দিকে একটু ভালোভাবে খেয়াল করুন, খুব ভালোভাবে এখান থেকে আসলে আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে একটা কি ত্রিভুজ আঁকলাম আমরা? এটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই যে মার্ক করা অংশটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি সেটাই সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আমরা যদি এটা বুঝতে পারি যে কোণটা 90 ডিগ্রি, তাহলে আসলে এই যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীতে যে বাহুটা থাকে এই বাহুটার নামই হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস। সমকোণের বিপরীত বাহু সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের যে বাহুটা সব থেকে বড় সেটাই আসলে অতিভুজ। তো অতিভুজ চেনার শর্টকাট নিয়ম হচ্ছে সমকোণ এর বিপরীত বাহুটার নামই হচ্ছে অতিভুজ। এবার এখানে খুব ভালো করে বোঝার একটা বিষয়, আমরা সাধারণত ছোটকাল থেকে যে জিনিসটা পড়ে আসছি এটা হচ্ছে এই যে টিক দেয়া এই অংশটাকে আমরা জানি হচ্ছে লম্ব, আর নিচের যে অংশটা এটাকে আমরা লাল দিয়ে মার্ক করি, এই যে অংশটা এটা হচ্ছে ভূমি। তবে এই ধারণা থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে। সব সময় এই যে সোজা লম্বা যে দাগটা এটাকে আসলে লম্ব আর নিচের অংশটা ভূমি, এখন এটা আসলে বলা যাবে না। এটা তাহলে কিভাবে বলতে হবে? এটা লম্ব আর ভূমিই থাকবে, তবে এটার মান চেঞ্জ হতে পারে। কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে এটা নির্ভর করবে হচ্ছে এই যে থিটা কোণটা দেখতেছেন আপনারা, এই কোণের সাপেক্ষে। অর্থাৎ যে কোণের সাপেক্ষে আমরা কাজ করব, যে কোণের সাপেক্ষে আমরা কাজ করব তার যে বিপরীত বাহু থাকবে সেটা হবে লম্ব বা বিপরীত বাহু বা অপোজিট সাইড। অর্থাৎ যে কোণটা নিয়ে আমরা কাজ করব তার বিপরীত পাশে যে বাহু থাকবে সর্বদা সেটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। কোণের প্রদত্ত কোণের সরাসরি বিপরীত বাহুটাই হচ্ছে
বিপরীত বাহু বা লম্ব। এবং অতিভুজের সাথে কোণ সৃষ্টিকারী বাকি যে বাহু সন্নিহিত বাহু তার নামই হচ্ছে ভূমি। অর্থাৎ এই নিচের অংশটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে লম্ব। কেন? এই কোণের সাপেক্ষে। তাহলে এটাকে বলা হয় সন্নিহিত বাহু বা ভূমি বা অ্যাডজাসেন্ট সাইড। তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এটাকে ভালো করে আরো ভালো করে বোঝার জন্য আমি একটা স্লাইড তৈরি করে রাখছি। আমরা এই সেই স্লাইডটা দেখলে এটা আসলে খুব ভালো করে বুঝতে পারবো। তো আমরা আবার একটু খেয়াল করি। এই যে যে দেখেন মার্ক করা অংশটা খুব উজ্জ্বল, এটা হচ্ছে সমকোণ। আমাদের যাত্রার কেন্দ্রবিন্দু সমকোণী ত্রিভুজ। অর্থাৎ আমরা যে অঙ্কই করব না কেন সবকিছুই সবসময় আমরা এই সমকোণী ত্রিভুজ এর থেকেই করব। কেননা যে কোনো কিছু লম্ব বা ভূমি উচ্চতা এগুলো যদি মাপার জন্য সেটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সব থেকে ভালোভাবে তার মান বের করা সম্ভব। অর্থাৎ মনে করেন যে আপনার কাছে একটা কেমন একটু একটু সরাই রাখি, আপনার কাছে একটা সমবাহু ত্রিভুজ আছে। তো এটাকে কিন্তু খুব সহজেই আপনি একটা সমকোণ ত্রিভুজ বানিয়ে নিতে পারবেন। এই যে শীর্ষবিন্দু থেকে আমি যদি সোজা করে একটা দাগ টানি, তাহলে একটু খেয়াল করেন এই যে এটা কিন্তু এই অংশটুক একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, আবার এই অংশটুকু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাই আমরা যে কি কোনো কিছুর মান বের করি না কেন আমাদের দরকার হবে আসলে একটা সমকোণী ত্রিভুজ। তো এই যে যে সমকোণ, এই যে চিত্র দেখুন, চিত্র দেখলেই বুঝতে পারবেন সমকোণের একদম বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, একই কথা আমি বারবার বলতেছি, আসলে অনেকে খুব দুর্বল থাকে, বুঝতে অসুবিধা হয়, তারা যাতে খুব ভালোভাবে বুঝতে পারে এই জন্য আসলে বলা। সমকোণ একদম সমকোণী যে কোণটা সমকোণ তার বিপরীত যে বাহু সেটা হচ্ছে অতিভুজ। আপনারা এই স্লাইডগুলো স্ক্রিনশট দিয়ে একটু সুন্দরভাবে নোট করে রাখতে পারেন। আচ্ছা, আর কোণের সাপেক্ষে বিপরীত বাহু এই যে যে সাদা অংশটা মাউস দিয়ে দেখাচ্ছি এটাই হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। আর অতিভুজের সাথে কোণ সৃষ্টিকারী আরেকটা যে বাহু থাকে তাকে বলা হয় সন্নিহিত বাহু। অর্থাৎ এই যে এখানে এই বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। এবার আমরা মূল জিনিসটা শিখবো, এই জিনিসটা আমাদের খুবই ভালোভাবে বোঝার দরকার, এটা একটু মন দিয়ে বুঝুন। আচ্ছা আচ্ছা, প্রথম যে চিত্র, এই যে এই চিত্রটা একটু খেয়াল করেন, এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এই যে থিটা কোণ, এই থিটা কোণের সাপেক্ষে আমরা কাজ করতেছি। আচ্ছা, প্রথমে আমরা অতিভুজ দেখি। এটা এটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, তার মানে এসি হচ্ছে অতিভুজ। এই যে অতিভুজ বা হাইপোটেনাস এটা হচ্ছে এসি। আচ্ছা, এই থিটা কোণ নিয়ে কাজ করতেছি, তাহলে এর বিপরীত বিপরীত বাহু কই? এর বিপরীত বাহু হচ্ছে এই যে এবি। তো এবি কে বলা হয় বিপরীত বাহু বা লম্ব। তাহলে এই যে নিচের অংশটা খেয়াল করুন, বিপরীত বাহু বা অপোজিট সাইড এটা হচ্ছে এবি। তো এই বিপরীত বাহুটাকেই বলা হয় লম্ব। আর এই কোণ সৃষ্টিকারী অতিভুজের সাথে আরেকটা যে বাহু আছে, এই যে নিচের যে বাহুটা, অন্য একটা কালার দিই, এই যে যে বাহুটা এটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। এই যে সন্নিহিত বাহু হচ্ছে বিসি, বা এর আরেকটা নাম হচ্ছে আমরা লিখতে পারি ভূমি। এবার আবার এই পাশের চিত্রটা খেয়াল করুন, এই যে যে ত্রিভুজ এটা হচ্ছে সমকোণ, এর বিপরীত বাহু অতিভুজ এসি, অতিভুজ অতিভুজ এসি। এবার এবার কিন্তু আমরা এই পাশের এই কোণ নিয়ে কাজ করতেছি না, কোণ কাজ করতেছি এই উপরের এই কোণের সাপেক্ষে, বেটা কোণ। তাহলে এর সরাসরি বিপরীত বাহু কোণটা বিসি। অর্থাৎ এখানে কিন্তু এ বিলম্ব না, এর সরাসরি বিপরীত বাহু হচ্ছে বিসি। বিপরীত বাহু হচ্ছে বিসি, এটাই আসলে হচ্ছে এখানে লম্ব। এই জিনিসটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে কিন্তু। আর এই অতিভুজের সাথে এই কোণ সৃষ্টিকারী আর একটা বাহু হচ্ছে এবি, এটাই হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে এই অংশটার আমরা নামকরণ করতে পারি হচ্ছে ভূমি। দেখলেন তো, একই জিনিস, এক জায়গা হচ্ছে ভূমি, এক জায়গা হচ্ছে লম্ব। এটা চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? কোণের সাপেক্ষে। এই ক্লাসটায় এই জিনিসটাই আসলে আপনার খুব ভালো করে বুঝতে হবে। তো এর পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শীর্ষবিন্দু এবং বাহু। দেখেন এই যে একটা মনে করেন কোণ, এই অংশটা এটা হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুকে বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার দ্বারা চিহ্নিত করা হয়, এই যে আমরা দিচ্ছি এ। আর যে বাহুর দৈর্ঘ্য নির্দেশ করা হয় ছোট হাতের অক্ষর দ্বারা।
কিভাবে আরেকটা উদাহরণ দিয়ে ভালো করে বোঝায় জিনিসটা। এই চিত্রটা দিয়ে খেয়াল করেন, এই যে এখানে একটা ত্রিভুজ আঁকা আছে, এই যে কোণ, এ এ এ একটা কোণ, এই যে এ একটা কোণ এবং এ একটা কোণ। কোণ সবসময় বড় হাতের অক্ষর হবে, ক্যাপিটাল লেটার। এই যে দেখেন, বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি। এবং বাহুর মানগুলো কিভাবে নির্দেশ করবে? এ কোণের বিপরীত বাহু হবে ছোট হাতের এ, আবার বি কোণের বিপরীত বাহু হবে ছোট হাতের বি, আর সি কোণের বিপরীত বাহু হবে ছোট হাতের সি। এভাবে আসলে আমরা কোণ এবং বাহু এর মান মান চিহ্নিত করব। তো বুঝতে পারছেন নিশ্চয়, এটা হচ্ছে জ্যামিতির একটা ভাষা, যে কোণগুলো হবে বড় হাতের অক্ষর এবং বাহুগুলো হবে ছোট হাতের অক্ষর। তো আরেকটা উদাহরণ দিয়ে আমরা এই বিষয়টা একটু বুঝাই। এখানে আমরা একটা ত্রিভুজ আঁকি। আচ্ছা, আমরা এখান থেকে স্লাইড থেকে একটা ত্রিভুজ নিয়ে আসি। এই ধরুন, এই একটা ত্রিভুজ আনলাম। এখন এই ত্রিভুজের এই অংশের নামকরণ করলাম হচ্ছে আমরা এম, আবার এই অংশের নামকরণ করলাম হচ্ছে এন, আর এই অংশের নামকরণ করলাম আর। তাহলে কোণের নামকরণ করলাম বড় হাতের অক্ষর দিয়ে। এখন এম কোণের বিপরীত বাহু হবে ছোট হাতের এম, আবার এন কোণের বিপরীত বাহু এটাকে নির্দেশ করব ছোট হাতের এন দ্বারা। আবার আর কোণ, এই যে আর কোণ এর বিপরীত বাহুকে আমরা নির্দেশ করব ছোট হাতের আর দ্বারা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমরা দেখি সমকোণী ত্রিভুজের যে বিষয়টা জানতে হবে, এটা একটা বাহু হচ্ছে লম্ব, অতিভুজ এবং ভূমি। এবার এখন এই কোণগুলো প্রকাশের জন্য কিছু গ্রিক বর্ণমালা ব্যবহার করা হয়, যেমন আলফা, বেটা, গামা, থিটা, ফাই, ওমেগা। তো আমরা সাধারণত কোণগুলো এই চিহ্নগুলো দিয়ে প্রকাশ করি, গ্রিক বর্ণমালা। যেহেতু ত্রিকোণমিতির উদ্ভবই হয় গ্রিকে, এই জন্য গ্রিকের এই শব্দগুলো আমরা ব্যবহার করি। এই শব্দগুলো ব্যবহার করে কি আমরা আসলে ত্রিকোণমিতিকে আরো বেশি কঠিন করে ফেলছি? আসলে না। মনে করুন কিভাবে একটা এই বিষয়টা একটু দেখাই। এগুলো হচ্ছে ত্রিকোণমিতির একটা ভাষা। আসলে এই বিষয়টা আমাদের জানা থাকলে আমরা এটা আসলে সহজ হয়ে যাবে আমাদের জন্য। আমরা একটা সমকোণী ত্রিভুজ নিই। ওয়েট, ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকলাম। এখন এই অংশের আমরা অংশগুলোর আমরা নামকরণ করি। এটা হচ্ছে, এই কোণ হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন মনে করেন আমি ট্যান সি লিখবো, কোণ ট্যান, তখন আমি লিখতে পারি এ সি বি। এখন এটা দ্বারা এখন আমি একটা অঙ্ক করব। প্রতিবার কোণ এ সি বি এরকম না দিয়ে এই কোণটাকে আমরা নির্দেশ করলাম থিটা দ্বারা। তাহলে আমি যদি কোণ ট্যান লিখে থিটা দিয়ে দিই, তাহলে আসলে এই কোণকে নির্দেশ করে, তাই আমার বারবার কোণ এ সি বি এটা নির্দেশ করার দরকার নেই। আবার এই যে কোণ, এটাকে মনে করেন আমি প্রকাশ করলাম হচ্ছে বিটা দ্বারা। তো আমার এরকম লেখার দরকার নেই, সাইন কোণ বি এ সি, আমি সংক্ষিপ্ত আকারে লিখতে পারি সাইন বি। তার মানে সাইন বি মানে এই কোণটাকে আসলে নির্দেশ করে। তাহলে এই গ্রিক শব্দ এগুলো দিয়ে মনে হয় যে আমরা আসলে ত্রিকোণমিতিকে আরো কঠিন করে ফেলছি। এটা আসলে না। এটা আমরা যেমন এটা একটা ভাষা ব্যবহার করি, এটা হচ্ছে জ্যামিতির একটা ভাষা। আজকের ক্লাস এ পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা এর পরের অংশ নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা সেই বিষয়টা পরবর্তী ক্লাসে সমাধান দেওয়ার চেষ্টা করব।